হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমার ক্লাসে। তো আজকের বিষয়বস্তু হচ্ছে মাইক্রোবায়োলজির অনার্স ফার্স্ট ইয়ারের বোটানি ডিপার্টমেন্টের মাইক্রোবায়োলজির সেকেন্ড চ্যাপ্টার। চ্যাপ্টারের নাম হচ্ছে লিভিং অর্গানিজমস, মানে হচ্ছে জীবাণু। প্রথমে হচ্ছে বেসিক্যালি এই চ্যাপ্টার থেকে তেমন একটা কোশ্চেন আসে না, তাও যতটুকু আসার মতো আমি ততটুকু আলোচনা করব। তো প্রথমে হচ্ছে জীবন এবং জীবনের উৎপত্তি, জীবন কোথা থেকে আসছে, জীবন কাকে বলে, জীবনের উৎপত্তি কিভাবে হয়েছে ওটা নিয়ে আলোচনা করব। এরপরে হচ্ছে স্বতঃস্ফূর্ত জীবজনী মতবাদ, মানে স্বতঃস্ফূর্ত মতবাদটা হচ্ছে গ্রহণযোগ্য না, কিন্তু জীবজনী মতবাদ যেটা এটা হচ্ছে মোটামুটি গ্রহণযোগ্য। তারপরে হচ্ছে জীবন এবং অণুজীবের বৈশিষ্ট্য, এটাও মোটামুটি পড়াবো। তারপরে হচ্ছে ফ্রান্সিসকো রেডি অ্যান্ড লিজারো স্পেলানজানির পরীক্ষা। ৫ নম্বর হচ্ছে ৪টা থিওরি। এই ৪টা থিওরিটাও আসার মতো। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা যদি দেখেন আর নোটগুলো ফলো করেন, আশা করি ভালো পরীক্ষা দিতে পারবেন এবং ভালো মার্ক ক্যারি করতে পারবেন। তো কথা না বলে শুরু করি। তো প্রথম টপিক হচ্ছে জীবন ও জীবনের উৎপত্তি। এখানে আমরা জীবন মানে বুঝি প্রোটোপ্লাজম ভৌতভিত্তি। হ্যাঁ, প্রোটোপ্লাজম ৭০-৮০% হচ্ছে কি পানি। তাই হচ্ছে পানির অপর নাম জীবন। তারপরে ধরেন জীবনের ভৌতভিত্তি যে প্রোটোপ্লাজম, এই প্রোটোপ্লাজম প্রথমে হচ্ছে জীবন থাকতে হলে কি দরকার? অবশ্যই শ্বসন দরকার, তারপর হচ্ছে বিপাক দরকার, সংখ্যা বৃদ্ধি, হ্যাঁ? তারপরে হচ্ছে জৈবনিক লক্ষণগুলো অবশ্যই প্রকাশ পাইবে। তো জীবনের যে বৈশিষ্ট্যগুলো এগুলোর ভিতরে চলাচল থাকবে, অনুভূতি থাকবে, শ্বসন থাকবে, এগুলা। তো এখানে এটাই আলোচনা করা, জীবন হলো এক প্রকার এক এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে জীবন্ত সত্তা বৃদ্ধি, প্রজনন, শ্বসন, পরিবেশের সঙ্গে অভিযোজন করে টিকে থাকে। জীবনের উৎপত্তি নিয়ে বিভিন্ন তত্ত্ব রয়েছে। এর ভিতরে সবচেয়ে গ্রহণযোগ্য হচ্ছে জীবনের উৎপত্তি তত্ত্বগুলা। ওকে? তো প্রথমে হচ্ছে এখানে লুই পাস্তুর যে পরীক্ষাটা করে, এটা পরবর্তীতে এটা ভুল প্রমাণ করে। ওকে? এখানে বলা হয়েছে দ্বিভোজনী তত্ত্ব অনুযায়ী জীবন্ত প্রাণী কেবল পূর্ববর্তী জীবন্ত প্রাণী থেকে জন্মায়। রাসায়নিক বিবর্তন তত্ত্বে বলা যায় প্রাথমিক পৃথিবীতে সহজ রাসায়নিক যৌগ থেকে জটিল জৈব যৌগের সৃষ্টি হয়, যা জীবনের সূচনা ঘটায়। এ তত্ত্বকে মিলার এবং ইউরির পরীক্ষায় সমর্থন করা হয়। এছাড়া ধর্মীয় দার্শনিক ধারণাগুলো জীবনের উৎপত্তি নিয়ে বিভিন্ন ব্যাখ্যা প্রদান করে। মানে এটা মূলত হচ্ছে ধরেন জীবজনী আর একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত। মূলত এখানে কথা এই ২ টা। এখানে যেটা স্বতঃস্ফূর্ত ওটা হচ্ছে প্রাণহীন। মানে এখানে মানে আপনা-আপনি বা স্বতঃস্ফূর্ত কোনো সৃষ্টির মতবাদ। আর যেটা জীবজনী এটা হচ্ছে মূলত প্রাণহীন, মানে প্রাণ নাই, এমন জৈব বস্তু নেই। বরং জীব থেকেই জীবের উৎপত্তি। এটা হচ্ছে এটা। তো এটা আরকি বিভিন্ন ধর্মে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। তো সামনে গেলে আমরা আরো অনেক কিছু জানতে পারবো। তো দেখেন এখানে স্বতঃস্ফূর্ত মতবাদ আর একটা হচ্ছে জীবজনী মতবাদ। ১ম এ এখানে স্বতঃস্ফূর্ত মতবাদ যেটা, ওটা হচ্ছে জীব অজৈব পদার্থ থেকে সৃষ্টি হয়। বুঝছেন? আর দ্বিতীয়ত হচ্ছে কেবল পূর্ববর্তী জীব থেকে সৃষ্টি, মানে জীব থেকে জীব সৃষ্টি। আর যেটা স্বতঃস্ফূর্ত, এটা হচ্ছে মানে প্রাণহীন বস্তু, মানে আপনা আপনি সৃষ্টি হইছে। এটা বলছে এটা। তারপরে হচ্ছে বিজ্ঞানী স্বতঃস্ফূর্ত মতবাদের ভিতরে সবচেয়ে বেশি অ্যা এটা বলে হচ্ছে অ্যারিস্টটল, জন নিডহাম। আর জীবজনী মতবাদের ভিতরে লুই পাস্তুর এবং রুডolf বার্নসো। আর স্বতঃস্ফূর্ত মতবাদ মানে এটা হলো অলীক, হ্যাঁ? এটা হচ্ছে ভুল, প্রমাণিত নয়। আর জীবজনী মতবাদ যেটা, ওটা হচ্ছে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। তো স্বতঃস্ফূর্ত এবং জীবজনী মতবাদটা কিরকম আমি একটা ছবির মাধ্যমে দেখাই। একটু ওয়েট। এরকম দেখছেন? এই স্পন্টেনিয়াস জেনারেশন থিওরি আর একটা হচ্ছে জার্গেরিস থিওরি। এরকম আরকি। এই ছবিটার ভিতরে যেরকম দেখতেছেন এরকম। যদি পরীক্ষায় দেই স্বতঃস্ফূর্ত এবং জীবজনী, মানে একটা হচ্ছে বায়োজেনেসিস আর একটা হচ্ছে স্পন্টেনিয়াস জেনারেশন, মানে ২ টা যদি পার্থক্য আসে তাহলে আমার দেওয়া এই ৭ টা পার্থক্য আপনারা দিয়ে দিবেন। তো ১ম এ হচ্ছে যেটা, যে অজৈব পদার্থ থেকে নিজে, নিজে সৃষ্টি হয়। এর আগেই বলছিলাম স্বতঃস্ফূর্ত এটা। আর জীবজনী কোনটা? জীব কেবল পূর্ববর্তী জীব থেকে সৃষ্টি হয়। মানে জীব থেকে জীব সৃষ্টি হয়। তারপরে হচ্ছে জীব অজৈব পদার্থের পছন্দ থেকে সৃষ্টি। এটাও স্বতঃস্ফূর্ত, যা ভুল। আর জীবজনী যেটা, জীব পূর্ববর্তী জীবের প্রজনন থেকে সৃষ্টি। আর স্বতঃস্ফূর্ত এটা সমর্থক দেয় অ্যারিস্টটল, জন নিডহাম। আর জীবজনী সমর্থক দেয় লুই পাস্তুর এবং রুডolf বার্নসো। আর হচ্ছে স্বতঃস্ফূর্ত এটা ভুল প্রমাণিত।
হুম, ভুল প্রমাণিত হয় স্বতঃস্ফূর্ত যেটা। আর জীবজনী যেটা ওটা হচ্ছে বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত বা সমর্থিত বা এটার বেশি গ্রহণযোগ্য। কিন্তু স্বতঃস্ফূর্ত যেটা এটা হলো অলীক, তাই এটা হচ্ছে মিথ্যা। এটা গ্রহণযোগ্য না। তারপর হচ্ছে স্বতঃস্ফূর্ত যেটা, এটা হচ্ছে সৃষ্টির উৎস হচ্ছে অজৈব পদার্থ থেকে। আর জীবজনী যেটা এটা সৃষ্টির উৎপত্তি হচ্ছে কোথায় থেকে? পূর্ববর্তী জীব থেকে। আর ২ টার ভিতরে সামঞ্জস্য হচ্ছে একটা পরিবেশের উপর নির্ভরশীল, যেটা স্বতঃস্ফূর্ত মতবাদ। আর যেটা জীবজনী মতবাদ, ওইটা হচ্ছে কোষ বিভাজন ও প্রজনন প্রক্রিয়ার উপর নির্ভরশীল। আর বর্তমানে অবস্থান আছে এটা পুরাতত্ত্বই ভুল, যেটা স্বতঃস্ফূর্ত বারবার বলতেছি। আর যেটা জীবজনী মতবাদ, ওটা হচ্ছে আধুনিক জীবনের ভিত্তি, আধুনিক জীববিজ্ঞানের ভিত্তি আরকি। তো পরীক্ষায় যদি আসে স্বতঃস্ফূর্ত এবং জীবজনী মতবাদ বা বায়োজেনেসিস অ্যান্ড স্পন্টেনিয়াস জেনারেশন ২ টা যদি আসে, তাহলে ২ টার ভিতরে কটা পার্থক্য দিয়ে দিলে মোটামুটি হয়ে যাবে। তো পরীক্ষা আসলে এই পার্থক্যগুলো দিয়ে দিবেন এই। তারপরে যে জিনিসটা নিয়ে আলোচনা করব ওটা হচ্ছে জীবনের বৈশিষ্ট্য। মানে জীবন কি? প্রোটোপ্লাজম জটিল সুসংগত জৈব একটা অণু বিকশিত হয় শক্তিকে। যেখানটা বিকশিত শক্তিকে হচ্ছে জীবন বলে। জীবন মানে কি? জৈব বস্তুতে শ্বসন হবে, বিপাক হবে, সংখ্যা বৃদ্ধি হবে। মানে প্রস্তুতি জৈবনিক কাজ ক্রিয়াকলাপ সম্পন্ন হবে। এরপরে হবে ধরেন জীবন কি? প্রতিরূপ সৃষ্টি, মানে একটা থেকে আরেকটা। হ্যাঁ? যেমন প্রজনন হয় না? আমাদের ১ম হ্যাপ্লয়েড, অ্যানেন হ্যাপ্লয়েড মিলিত হয়ে ডিপ্লয়েড, তারপরে জাইগোটে পরিণত হয়ে একসময় নিঃশ্বাসে ফার্টিলাইজেশন হয়। তারপরে কি? জীবনের উৎপত্তি হয়। তাই না? পরে জীবনের সংখ্যা বৃদ্ধি হবে। তারপরে জীবনে কি? চলাচল থাকবে। আমরা তো একটা মানুষ, চলাফেরা করতে পারি। তারপর অনুভূতি। কোনো একটা আগুন যদি হাতে লাগে ওটা সরাসরি মাথায় মস্তিষ্কে আসে। এটা একটা অনুভূতি। তারপরে শ্বসন হয়। শ্বাস-প্রশ্বাস নিয়ে আমরা অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি এভাবে। তারপরে মিউটেশন হয়। যেটাকে বলা পুষ্টি। তারপর হচ্ছে জীবন থেকে বিবাহ মত, জন্ম থেকে বিবাহ, তারপর হচ্ছে মৃত্যু। এভাবে জীবনচক্র চলতে থাকে। এরপর হচ্ছে অভিযোজন ক্ষমতা থাকে আমাদের। তারপর নির্দিষ্ট পরিমাণ বৃদ্ধি, গঠন, নড়চড়, অর্থাৎ আমাদের হায়াতটা ওটা কিন্তু নির্দিষ্ট পরিমাণ দেওয়া থাকে। বর্তমানে হচ্ছে ধরেন ১০০ বছর বাঁচবে এরকম মানুষ বর্তমান জেনারেশন খুবই কম। কারণ হচ্ছে আগেরকার যুগের মানুষ এখনো দেখেন অনেক আছে। ধরেন ১১৩ বছর, অনেকে ১২০ বছর এরকম আছে। কিন্তু বর্তমানে যে আয়ু, আয়ুকাল ওটা কিন্তু খুবই সীমিত। তো বাংলাদেশের আয়ুকাল হচ্ছে ৭২ থেকে ৭৩ বছর এরকম। তো নির্দিষ্ট পরিমাণ বৃদ্ধি যেটাকে বলে, তারপরে গঠন। তো আমরা হচ্ছে গঠনগত দিক থেকে আলাদা। তাই গঠনে এটা হবে নির্দিষ্ট পরিমাণ। এই যেমন আমাদের হাত ২ টা, তারপরে পা ২ টা, মাথা আছে, চোখ ২ টা এরকম। তারপর হার্ট, তারপর হচ্ছে লাংস। এগুলা সব কি? নির্দিষ্ট পরিমাণ না? যেমন হার্ট হলো ১ টা, হ্যাঁ? ফুসফুস আছে ২ টা, তারপর হচ্ছে হাত ২ টা এরকম আরকি। এটা হচ্ছে গঠন পরিমাণ। তারপরে এখানে আমি যা বলছি এখানে ওইগুলাই মোটামুটি তুলে ধরছে। তো কোষীয় গঠন যেটাকে বললাম, উদ্দীপনা সাড়া দেওয়া, হ্যাঁ? যেটা অনুভূতি বললাম, বংশবৃদ্ধি, হ্যাঁ? জীবনচক্র জন্ম থেকে মৃত্যু, এটা। তারপর হচ্ছে বিবর্তন, তারপর বৃদ্ধি এবং বিকাশ। জীবন থাকলে বৃদ্ধি হবে, বিকাশ হবে। তারপর শক্তি, ব্যবহার আর উপচয় বা অপচয়। আ সমস্তানিকতা, অভ্যন্তরীণ ভারসাম্য, তো আমাদের শরীরের ভিতরে যে অর্গান গুলা আছে, তো ওইটা হচ্ছে এই যে সমস্তানিকতা। আর জিনগত তথ্য সংরক্ষণ ও স্থানান্তর। এই হচ্ছে কথা। তো জীবনের বৈশিষ্ট্য আসলে আমরা তাও এগুলা দেওয়ার চেষ্টা করব। আর একটু পারলে কোষীয় গঠন এটা একটু হালকা ব্যাখ্যা করব। উদ্দীপনা সারদের একটু হালকা ব্যাখ্যা করব। তো এভাবে আরকি জীবনের বৈশিষ্ট্যটা আমরা সবাই তুলে ধরব পরীক্ষার খাতায়। তারপর হচ্ছে অণুজীবের বৈশিষ্ট্য। অণুজীবের বৈশিষ্ট্য বলতে কি জানেন? মানে দ্রুত বৃদ্ধি পাবে। এটা কিরকম? ১ম এ একটা জীব থেকে অসংখ্য জীব সৃষ্টি হবে। অণুজীব হচ্ছে এরকম। তারপর আছে গঠন, তারপর এটা হচ্ছে অণুজীব বলতে কি বোঝায়? খালি চোখে যেটাকে আরকি দেখা যায় না, হ্যাঁ? পুষ্টি হইব, সহভোজী হইব, তারপরে পরজীবী হইব, হ্যাঁ? এরকম। বেশিরভাগই অণুজীবের ক্ষেত্রে আমরা দেখে থাকি হচ্ছে পরজীবী হয়, বিশেষ করে, হ্যাঁ? এই। তারপর হচ্ছে চলন হইব। চলনে কি থাকবে? অবশ্যই ফ্লাজেলা থাকবে। ফ্লাজেলার মাধ্যমে এটা চলাচল করবে। তারপরে পিলি দিয়ে চলাচল করবে এই। তারপরে এটার অণুজীব হলে সংবেদনশীলতা থাকবে। হুম? এরকম আরকি। তো আমি যাই বলছি এখানে ওইগুলাই তুলে ধরছি মোটামুটি, যেমন দ্রুত বিবর্তিত হয় যেটা। মানে ছোটটা থেকে অসংখ্য জীব সৃষ্টি হয়। খুব ছোট মাইক্রোস্কোপে দেখা যায় এরকম আরকি। এককোষী হতে পারে, বহুকোষী হতে পারে। তারপর দ্রুত বংশবৃদ্ধি করে যেটাকে বললামই। চরম পরিবেশে টিকে থাকতে পারে। তারপরে পুষ্টি গ্রহণ সহ প্রাণী বা পরপ্রাণী, হ্যাঁ? পুষ্টি যেটাকে বললাম স্বভোজী হতে পারে, পরভোজী হতে পারে, যেটা আমি বলছিলাম। তারপর হচ্ছে রোগ সৃষ্টি বা উপকারী ভূমিকা পালন করে। তারপরে শক্তি উৎপাদন এবং সহজে জিনগত গঠনগত থাকতে পারে। তো এই হচ্ছে অণুজীবের সাধারণত যে বৈশিষ্ট্যগুলা এগুলা।
তো এই ওপারেন দেখেন যে পৃথিবীর প্রাথমিক পরিবেশে অজৈব পদার্থ থেকে জৈব যৌগ যেমন অ্যামিনো অ্যাসিড, হ্যাঁ? তারপর নিউক্লিক অ্যাসিড যেটাকে আমরা বলি ডিএনএ এবং আরএনএ। তারপরে এখানে থাকে হচ্ছে ধরেন ওই হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, তারপর কি আছে কার্বন ডাই অক্সাইড, পানি, তারপর হচ্ছে বিভিন্ন অণু। তো এগুলো আরকি মিলাবরি পরীক্ষা ভবনে বর্জ্যপাত এবং রাসায়নিক বিক্রিয়ায় এসব যৌগ গঠিত হয়। পরে এসব যৌগ একত্রিত হয়ে প্রাণের ১ম কাঠামো তৈরি করে। তবে আধুনিক মতবাদের যেটা বলা হয় জীবের উৎপত্তি এবং বিবর্তন ডিএনএ, আরএনএ এবং প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে ঘটে। তো জৈব যৌগগুলোর ক্রমবর্ধমান জটিলতা কোষ গঠন করে এবং জীব বিবর্তনের ধারায় এগিয়ে আসে। মানে এটা মূলত হচ্ছে গিয়ে ওই বায়ুমণ্ডল আছে না আমাদের? বায়ুমণ্ডলে গ্যাসের সাথে বিভিন্ন আরকি ধাতুর রাসায়নিক যে ক্রিয়ার সৃষ্টি হয়। তো ওইখানে হচ্ছে নানা ধরনের জটিল অণু যে আছে না? জটিল অণুগুলা সৃষ্টি হয় এবং জটিল অণুগুলো থেকে এটা মানে আরো পরিবর্তন হয়। পরিবর্তন হওয়ার পরে আরকি পৃথিবীতে যে প্রাণের উদ্ভব ওটা ঘটে। এটা আরকি ওনারা এটা মনে করেন যদিও এটা আরকি সত্য না। মানে ধর্ম অনুযায়ী এটা বিভিন্ন মতবাদ আছে। এটাই হচ্ছে থিওরি অফ কেমিক্যাল ইভ্যালুয়েশন। তো এটা আসার মতো এটা একবার দেখছিলাম। আ কোনো এক বিশ্ববিদ্যালয়ে আসছিল। তো এটা আরকি পড়তে পারেন এই। আমাদের পড়া একেবারে শেষের দিকে চলে আসছে। তো আমি ১ম এ বলেছিলাম যে আমার ক্লাসের ডিউরেশন হবে ২০ থেকে ৩০ মিনিট অথবা ১৫ থেকে ৩০ মিনিট এর ভিতরে কিন্তু শেষ হয়ে যাবে। তো আমি চেষ্টা করতেছি যে যেগুলো আরকি পরীক্ষা আসে, আমি গাইড গুলাতে কি প্রশ্ন আসে ওইগুলো আরকি তুলে ধরতে। এগুলা পরীক্ষা আসার মতো। অযথা কিছু আমি আরকি দিব না। তো যেগুলো পরীক্ষা আসে ওইগুলা আসার মতো ওইগুলা আমি আরকি দিই। তো আপনারা হচ্ছে যারা ভিডিওটা দেখবেন তো আমি যে স্লাইড গুলো এগুলো বানাইছি, হ্যাঁ? ওগুলা বানানোর পরে এগুলা আরকি স্ক্রিনশট দিয়ে রাখবেন। পরবর্তীতে হচ্ছে নোট করে রাখবেন। নোট করলে হবে কি পরীক্ষার আগের রাত্রে আরকি আমরা তো অনার্স তো অনেক পড়া। এখানে হচ্ছে বইতে যদি যাই তাহলে কিন্তু অনেক পড়া। তো এত পড়া হয় না। তো বেসিক্যালি এখানে যা আছে ওইগুলো আরকি পরীক্ষার সময় পড়ে যাবেন। আর বই তো আগে পড়াই থাকবে আপনার। তো পরীক্ষার আগের রাত্রে হচ্ছে আমার যে নোট স্লাইড গুলা এগুলা আরকি যদি আপনারা চান পিডিএফ আকারে আমার ওই যে ইয়াতে দিয়ে দিতে পারি। তো আপনারা যদি চান তাহলে কমেন্ট করবেন এই। তো লাস্ট যেটা এটা হচ্ছে ১ম যে থিওরি অফ স্পেশাল ক্রিয়েশন বা হচ্ছে বিশেষ সৃষ্টি তত্ত্ব। এটা আরকি বলা হয়েছে কোনটা? এটা হচ্ছে জীবনের উৎপত্তি। হ্যাঁ? থিওরি অফ স্পেশাল কোনটা? ক্রিয়েশন। এটা হচ্ছে জীবনের উৎপত্তি এটা কিভাবে হইছে? ধরেন সব প্রাণীরা ঈশ্বর বা অতিপ্রাকৃত সত্তার দ্বারা সৃষ্টি হয়েছে সরাসরি বলা হয়েছে। তারপর হচ্ছে জীব তাৎক্ষণিকভাবে সৃষ্টি হয় বিবর্তন ছাড়াই, প্রজাতি এবং অপরিবর্তনীয়। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এটি বৈজ্ঞানিকভাবে সমর্থিত নয় কারণ এটি বিবর্তন তত্ত্বের বিরোধী। বুঝছেন? তো এটা হচ্ছে জীবনের উৎপত্তি। এটা হচ্ছে বিশেষ সৃষ্টি তত্ত্ব। তো আমরা হচ্ছে উম আ জ্ঞানের জন্য আমরা অনেক কিছু পড়বো। কিন্তু এখানে আমাদের ধর্মের ভিতরে অনেক কিছু না থাকতে পারে। মানে আমরা জ্ঞান অর্জনের জন্য পড়বো। কিন্তু এখানে আমরা এটা আরকি ধর্মের ভিতরে আপাতত নিব না। কারণ হচ্ছে বইতে যেটা আছে ওটা তো মোটামুটিভাবে পড়তে হবে। তাই আরকি এটা পড়বেন। তো এই আরকি কথা। এরপর হচ্ছে কসমিক রে তত্ত্ব বা থিওরি অফ কসমিক রে। এটা কি জানেন? এটা হচ্ছে পৃথিবীর যেটা বাইরে, হ্যাঁ? ভূমণ্ডল যেটা আছে ঐখান থেকে তৈরি। এই কসমিক রে মানে পৃথিবীর বাইরে। তো এখানে হচ্ছে মহাকাশ থেকে আসা উচ্চ শক্তির কণিকা যা পৃথিবীর বায়ুমণ্ডলে এসে সেকেন্ডারি কণিকা তৈরি করে। এর উৎস হচ্ছে সূর্য, তারপর হচ্ছে সুপারনোভা বা গ্যালাক্সি হতে পারে। আর এটা সবচেয়ে গুরুত্ব হচ্ছে এগুলো মহাবিশ্বের উচ্চ শক্তির প্রক্রিয়া গবেষণায় সাহায্য করে এবং প্রযুক্তি ও জীববিজ্ঞানে প্রভাব ফেলতে পারে। এই হচ্ছে কথা। তো কসমিক রে এটা কোনটা? এটা পৃথিবীর বাইরে আরকি। বাইরে থেকে তত্ত্ব, এই হচ্ছে কথা। আর শেষে হচ্ছে স্বতঃস্ফূর্ত উৎপত্তি যেটাকে আমরা বলি ঝড় থেকে জীবের উৎপত্তি। থিওরি অফ স্পন্টেনিয়াস জেনারেশন কিছুক্ষণ আগে আমরা এটা পড়ে আসছি। তো এটা মতবাদ হচ্ছে তত্ত্ব অনুযায়ী জীবের অজৈব পদার্থ থেকে নিজ উৎপন্ন হয়। যেটাকে মিথ্যা বলছি আমরা। এটা প্রমাণিত নয়। উদাহরণ হিসেবে ময়লা বা পচা বস্তু থেকে জীবের সৃষ্টি হতে পারে। তারপর হচ্ছে গুরুত্ববিজ্ঞানী বিজ্ঞানী রেডিও এবং স্প্লোজার মাধ্যমে এই তত্ত্বকে খণ্ডিত করেন এবং প্রমাণ করে যে জীব যে স্বতঃস্ফূর্ত উৎপন্ন হয় না। তো একটু আগে হচ্ছে যে বিজ্ঞানীটা দেখলাম, এই যে এই ২ টা বিজ্ঞানী এটা আরকি ওটা প্রমাণিত করেন যে এটা আরকি ভুল। স্বতঃস্ফূর্ত মতবাদটা এটা আরকি ভুল। ফ্রান্সিসকো রেডি এবং লেজারো স্প্লোজানি এই ২ জন বিজ্ঞানী হচ্ছে এটা ভুল প্রমাণিত করেন। তো এতটুকুই হচ্ছে আজকের ক্লাস। তো পরবর্তীতে যদি আরো ক্লাস চান তাহলে জানাবেন কমেন্টে। তো আমি চেষ্টা করব আরকি যতটুকু সম্ভব যেগুলা গুরুত্বপূর্ণ আছে, যেগুলা আসার মতো ওইগুলা আমি সুন্দর করে এবং স্লাইড আকারে ওটা বুঝিয়ে দেব। যদিও আমি এখনো ফার্স্ট ইয়ার তো অনেক কিছু জানি কিন্তু
মানে মুখের মাধ্যমে এটা ভাষার মাধ্যমে প্রকাশ করতে পারি না। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। তো এই ওপারেন দেখেন যে পৃথিবীর প্রাথমিক পরিবেশে অজৈব পদার্থ থেকে জৈব যৌগ যেমন অ্যামিনো অ্যাসিড, হ্যাঁ? তারপর নিউক্লিক অ্যাসিড যেটাকে আমরা বলি ডিএনএ এবং আরএনএ। তারপরে এখানে থাকে হচ্ছে ধরেন ওই হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, তারপর কি আছে কার্বন ডাই অক্সাইড, পানি, তারপর হচ্ছে বিভিন্ন অণু। তো এগুলো আরকি মিলাবরি পরীক্ষা ভবনে যে বর্জ্যপাত এবং রাসায়নিক বিক্রিয়ায় এসব যৌগ গঠিত হয়। পরে এসব যৌগ একত্রিত হয়ে প্রাণের ১ম কাঠামো তৈরি করে। তবে আধুনিক মতবাদের যেটা বলা হয় জীবের উৎপত্তি এবং বিবর্তন ডিএনএ, আরএনএ এবং প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে ঘটে। তো জৈব যৌগগুলোর ক্রমবর্ধমান জটিলতা কোষ গঠন করে এবং জীব বিবর্তনের ধারায় এগিয়ে আসে। মানে এটা মূলত হচ্ছে গিয়ে ওই বায়ুমণ্ডল আছে না আমাদের? বায়ুমণ্ডলে গ্যাসের সাথে বিভিন্ন আরকি ধাতুর রাসায়নিক যে ক্রিয়ার সৃষ্টি হয়। তো ওইখানে হচ্ছে নানা ধরনের জটিল অণু যে আছে না? জটিল অণুগুলা সৃষ্টি হয় এবং জটিল অণুগুলো থেকে এটা মানে আরো পরিবর্তন হয়। পরিবর্তন হওয়ার পরে আরকি পৃথিবীতে যে প্রাণের উদ্ভব ওটা ঘটে। এটা আরকি ওনারা এটা মনে করেন যদিও এটা আরকি সত্য না। মানে ধর্ম অনুযায়ী এটা বিভিন্ন মতবাদ আছে। এটাই হচ্ছে থিওরি অফ কেমিক্যাল ইভ্যালুয়েশন। তো এটা আসার মতো এটা একবার দেখছিলাম। আ কোনো এক বিশ্ববিদ্যালয়ে আসছিল। তো এটা আরকি পড়তে পারেন এই। আমাদের পড়া একেবারে শেষের দিকে চলে আসছে। তো আমি ১ম এই বলেছিলাম যে আমার ক্লাসের ডিউরেশন হবে ২০ থেকে ৩০ মিনিট অথবা ১৫ থেকে ৩০ মিনিট এর ভিতরে কিন্তু শেষ হয়ে যাবে। তো আমি চেষ্টা করতেছি যে যেগুলো আরকি পরীক্ষা আসে, আমি গাইড গুলাতে কি প্রশ্ন আসে ওইগুলো আরকি তুলে ধরতে। এগুলা পরীক্ষা আসার মতো। অযথা কিছু আমি আরকি দিব না। তো যেগুলো পরীক্ষা আসে ওইগুলা আসার মতো ওইগুলা আমি আরকি দিই। তো আপনারা হচ্ছে যারা ভিডিওটা দেখবেন তো আমি যে স্লাইড গুলো এগুলো বানাইছি, হ্যাঁ? ওগুলা বানানোর পরে এগুলা আরকি স্ক্রিনশট দিয়ে রাখবেন। পরবর্তীতে হচ্ছে নোট করে রাখবেন। নোট করলে হবে কি পরীক্ষার আগের রাত্রে আরকি আমরা এতে অনার্স তো অনেক পড়া। এখানে হচ্ছে বইতে যদি যাই তাহলে কিন্তু অনেক পড়া। তো এত পড়া হয় না। তো বেসিক্যালি এখানে যা আছে ওইগুলা আরকি পরীক্ষার সময় পড়ে যাবেন। আর বই তো আগে পড়াই থাকবে আপনার। তো পরীক্ষার আগের রাত্রে হচ্ছে আমার যে নোট স্লাইডগুলা এগুলা আরকি যদি আপনারা চান পিডিএফ আকারে আমার যে ইয়াতে দিয়ে দিতে পারি। তো আপনারা যদি চান তাহলে কমেন্ট করবেন এই। তো লাস্ট যেটা এটা হচ্ছে ১ম যে থিওরি অফ স্পেশাল ক্রিয়েশন বা হচ্ছে বিশেষ সৃষ্টি তত্ত্ব। এটা আরকি বলা হয়েছে কোনটা? এটা হচ্ছে জীবনের উৎপত্তি। হ্যাঁ? থিওরি অফ স্পেশাল কোনটা? ক্রিয়েশন। এটা হচ্ছে জীবনের উৎপত্তি এটা কিভাবে হইছে? ধরেন সব প্রাণীরা ঈশ্বর বা অতি প্রাকৃতিক সত্তার দ্বারা সৃষ্টি হয়েছে সরাসরি বলা হয়েছে। তারপর হচ্ছে জীব তাৎক্ষণিকভাবে সৃষ্টি হয় বিবর্তন ছাড়াই, প্রজাতি এবং অপরিবর্তনীয়। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এটি বৈজ্ঞানিকভাবে সমর্থিত নয় কারণ এটি বিবর্তন তত্ত্বের বিরোধী। বুঝছেন? তো এটা হচ্ছে জীবনের উৎপত্তি। এটা হচ্ছে বিশেষ সৃষ্টি তত্ত্ব। তো আমরা হচ্ছে উম আ জ্ঞানের জন্য আমরা অনেক কিছু পড়বো। কিন্তু এখানে আমাদের ধর্মের ভিতরে অনেক কিছু না থাকতে পারে। মানে আমরা জ্ঞান অর্জনের জন্য পড়বো। কিন্তু এখানে আমরা এটা আরকি ধর্মের ভিতরে আপাতত নিব না। কারণ হচ্ছে বইতে যেটা আছে ওটা তো মোটামুটিভাবে পড়তে হবে। তাই আরকি এটা পড়বেন। তো এই আরকি কথা। এরপরে হচ্ছে কসমিক রে তত্ত্ব বা থিওরি অফ কসমিক রে। এটা কি জানেন? এটা হচ্ছে পৃথিবীর যেটা বাইরে, হ্যাঁ? ভূমণ্ডল যেটা আছে ঐখান থেকে তৈরি। এই কসমিক রে মানে পৃথিবীর বাইরে। তো এখানে হচ্ছে মহাকাশ থেকে আসা উচ্চ শক্তির কণিকা যা পৃথিবীর বায়ুমণ্ডলে এসে সেকেন্ডারি কণিকা তৈরি করে। এর উৎস হচ্ছে সূর্য, তারপর হচ্ছে সুপারনোভা বা গ্যালাক্সি হতে পারে। আর এটা সবচেয়ে গুরুত্ব হচ্ছে এগুলো মহাবিশ্বের উচ্চ শক্তির প্রক্রিয়া গবেষণায় সাহায্য করে এবং প্রযুক্তি ও জীববিজ্ঞানের প্রভাব ফেলতে পারে। এই হচ্ছে কথা। তো কসমিক রে এটা কোনটা? এটা পৃথিবীর বাইরে আরকি। বাইরে থেকে তত্ত্ব, এই হচ্ছে কথা। আর শেষে হচ্ছে স্বতঃস্ফূর্ত উৎপত্তি যেটাকে আমরা বলি ঝড় থেকে জীবের উৎপত্তি। থিওরি অফ স্পন্টেনিয়াস জেনারেশন কিছুক্ষণ আগে আমরা এটা পড়ে আসছি। তো এটা মতবাদ হচ্ছে তত্ত্ব অনুযায়ী জীবের অজৈব পদার্থ থেকে নিজ উৎপন্ন হয়। যেটাকে মিথ্যা বলছি আমরা। এটা প্রমাণিত নয়। উদাহরণ হিসেবে ময়লা বা পচা বস্তু থেকে জীবের সৃষ্টি হতে পারে। তারপর হচ্ছে গুরুত্ববিজ্ঞানী বিজ্ঞানী রেডিও এবং স্প্লোজার মাধ্যমে এই তত্ত্বকে খণ্ডিত করেন এবং প্রমাণ করে যে জীব যে স্বতঃস্ফূর্ত উৎপন্ন হয় না। তো একটু আগে হচ্ছে যে বিজ্ঞানীটা দেখলাম, এই ২ টা বিজ্ঞানী এটা আরকি ওটা প্রমাণিত করেন যে এটা আরকি ভুল। স্বতঃস্ফূর্ত মতবাদটা এটা আরকি ভুল। ফ্রান্সিসকো রেডি এবং লেজারো স্প্লোজানি এই ২ জন বিজ্ঞানী হচ্ছে এটা ভুল প্রমাণিত করেন। তো এতটুকুই হচ্ছে আজকের ক্লাস। তো পরবর্তীতে যদি আরো ক্লাস চান তাহলে জানাবেন কমেন্টে। তো আমি চেষ্টা করব আরকি যতটুকু সম্ভব যেগুলা গুরুত্বপূর্ণ আছে, যেগুলা আসার মতো ওইগুলা আমি সুন্দর করে এবং স্লাইড আকারে ওটা বুঝিয়ে দেব। যদিও আমি এখনো ফার্স্ট ইয়ার তো অনেক কিছু
জানি কিন্তু মানে মুখের মাধ্যমে এটা ভাষার মাধ্যমে প্রকাশ করতে পারি না। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।